হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে আমি তোমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন দেখো, কোনো একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে গেলে আমার চারটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। চারটি কোয়ান্টাম সংখ্যা হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলছি। আচ্ছা, এখন দেখো আমি এখানে লিখছি, তাহলে চারটি কোয়ান্টাম সংখ্যা হলো কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এক নাম্বার হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলছি। এটাকে আমরা বলছি কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা কি বলছি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এবারে দেখো তো 2 নম্বরে আসছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলছি এটাকে আমরা, অথবা এটাকে আমরা অরবিটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারও আমরা বলে থাকি। আচ্ছা, 3 নম্বর হলো দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা কি বলছি? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এটাকে আমরা বলছি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এরপরে শেষ যে কোয়ান্টাম সংখ্যা সেটা হলো কি আমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা কি বলছি? স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এখন দেখো তো এই চারটি কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোনো একটা ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করতে পারি, মানে সে পরমাণুর মধ্যে তার প্রকৃত অবস্থানটা আমরা জানতে পারছি। আচ্ছা, এখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা বোর্ডের প্রথম শিকার্যে আমি বলেছিলাম কি কোনো একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে এবং সেই কক্ষপথের ক্ষেত্রে তোমরা দেখেছিলে যে তার কৌণিক ভরবেগ তার h/2π এর সঙ্গে কী হচ্ছে? পূর্ণসংখ্যার সরল গুণিতক হচ্ছে। আচ্ছা, তোমরা দেখো তো প্রথম শিকার যেই সেল নাম্বারের ধারণা পেয়ে গিয়েছিলে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে এটা প্রকাশ করছে কি ইলেকট্রনটা কোন শক্তি স্তরে রয়েছে বা নিউক্লিয়াস থেকে সে কত দূরে রয়েছে। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত n দিয়ে প্রকাশ করা হয়। কী দিয়ে প্রকাশ করা হয়? দেখো তো n দিয়ে প্রকাশ করা হয়। দেখো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম n = যখন 1 হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম কি? দেখো তো কে সেল বলছি। n = যখন 2 হচ্ছে সেটাকে আমরা কি বলেছিলাম? এল সেল বলছি। তারপর দেখো তো n = যখন 3 হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম কি? এম সেল বলেছিলাম। এটাকে এম সেল বলেছিলাম। তারপর দেখো তো n = যখন 4 সেটাকে আমরা এটাকে বলছিলাম এন সেল। এইভাবে তাহলে যাচ্ছে। তাহলে দেখো তো আমরা এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারছি কি সে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে রয়েছে এবং তার শক্তি স্তরের আকারটা কত। এখন দেখো তো নিউক্লিয়াস থেকে যত আমরা এই n এর মান যত বাড়তে থাকবে তাহলে ইলেকট্রনের কী হচ্ছে? শক্তি স্তরের মাত্রাও তত কী হবে? বাড়তে থাকবে, তার শক্তির পরিমাণও বাড়তে থাকবে। তাহলে আমরা বলতে পারি তাহলে কে এল এম এর মধ্যে তাহলে শক্তি স্তরের যে ক্রমটা কী হবে? তাহলে দেখো তো কে (L)(M) আর হচ্ছে (N). তাহলে এই যে n শক্তি স্তরের শক্তি হচ্ছে সব থেকে বেশি হবে। তাহলে আমার নিউক্লিয়াস থেকে যত দেখো তো n এর মান যত বাড়বে ইলেকট্রনের শক্তিমাত্রাও কী হবে? তত বাড়বে। মানে ইলেকট্রনটা হচ্ছে নিউক্লিয়াস থেকে তত দূরে অবস্থান করছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি কি ইলেকট্রনটা কোন শক্তি স্তরে রয়েছে। দেখো তো তোমরা মাধ্যমিকে পড়েছিলে কোনো একটা শক্তি স্তরে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটা তোমরা এই 2n² এই সূত্র দ্বারা নির্ণয় করেছিলে। দেখো তো এই 2n² সূত্র দ্বারা নির্ণয় করেছিলে। আমি কে সেলের ক্ষেত্রে দেখো তো n এর মান 1, তাহলে ফর কে সেল, তাহলে কে সেলের ক্ষেত্রে আমরা বলতে পারছি কত? n এর মান 1, তাহলে 2n², তাহলে 2 × 1² তাহলে কত হচ্ছে? 2। দেখো তো তারপরে আমি আসছি যে ফর এল সেলের ক্ষেত্রে, দেখো এল সেলের ক্ষেত্রে আমি যদি 2n² আমরা এখানে মানটা বসাই তাহলে 2 × 2² সমান কত হচ্ছে? 8টি ইলেকট্রন। ফর n = যখন 3 এটাকে আমরা এম সেল বলছি। তাহলে এম সেলের ক্ষেত্রে দেখো তো 2n² এটা যদি মানটা যদি বসাও তাহলে 3² = 18টা ইলেকট্রন। আর n = 4 যখন হচ্ছে এটাকে আমরা কি বলছি? এন সেল। 2n² আমরা এখানে বসালে কত হচ্ছে? 2 × 4² তাহলে এখানে হচ্ছে 32টা। আচ্ছা, এখন দেখো তো এই যে
এই সূত্রটা তোমরা পড়েছিলে, এর কতগুলো লিমিটেশন আছে দেখো তো। n এর মান কিন্তু 4-এর বেশি হলে এই সূত্রটার প্রয়োগ করা যাবে না, এর অনেকগুলো লিমিটেশন আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো তো আমরা তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানতে পারলাম যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে রয়েছে এবং সেই শক্তি স্তরের আকার সম্বন্ধে আমরা জানতে পারলাম। তাহলে n=1 হলে সেই কক্ষপথের যা আকার হবে, n=2 হলে সেই কক্ষপথের আকারটা কী হবে, আরও বড় হবে। একইভাবে যদি n এর মান যদি 3 হয়, একইভাবে সেই এনার্জি লেভেল বা আমরা ওই কক্ষপথের আকারটা কী হচ্ছে, আরও বড় হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমি আসছি তোমাদের যে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলছি, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আমি তোমাদের পড়াবো। এবার তোমরা হেডিং দাও গৌণ কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলছি। আচ্ছা, এবারে দেখো এটা আমরা এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, তোমরা দেখেছিলে যে হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে রেখা বর্ণালী বিজ্ঞানী বোর্স ব্যাখ্যা করেছিলেন, কিন্তু এই যে একটা রেখা বর্ণালী আবার কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালী নিয়ে গঠিত, এটাকে আমরা ফাইন স্ট্রাকচার বলতাম। এই ফাইন স্ট্রাকচার দেখো তো, এই ফাইন স্ট্রাকচার তোমার বোর্স ব্যাখ্যা করতে পারেনি। পরবর্তীকালে বিজ্ঞানী সোমারফিল্ড আসলেন। সোমারফিল্ড বললেন যে ইলেকট্রনগুলো যে বোর্ড যে বলে গিয়েছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, সোমারফিল্ড বললেন যে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, এটা উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে থাকে। এবং এই যে ইলেকট্রনগুলো যে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এই উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি বোঝানোর জন্য বা এই শেপ বোঝানোর জন্য এই যে শেপ বোঝানোর জন্য আরেকটা তোমার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যাতে জানতে পারছি কি, ওই উপবৃত্তাকার কক্ষপথের উপবৃত্তীয়তা, মানে তার আকৃতির সম্বন্ধে আমরা বা শেপ সম্বন্ধে আমরা জানতে পারছি। আচ্ছা, এবার দেখো তো, তাহলে শেপ সম্বন্ধে আমরা জানতে পারছি। এবারে তোমরা জানো যে কোনো একটা ধরো n=3, এই একটা কক্ষপথ রয়েছে, এই কক্ষপথের আন্ডারে কতগুলো আমার উপকক্ষপথ রয়েছে বা কতগুলো সাবসেল রয়েছে। এখন দেখো, তোমরা এখানে একটা ইকুয়েশন দিয়েছিলেন, এটা তোমাদের সিলেবাসে নেই, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখছি। দেখো, b/a=l+1/, কত হচ্ছে n, b/a=l+1/n। আচ্ছা, তার আগে আমি বলে নিই, দেখো তো এখানে যে এনের কোনো একটা ভ্যালুর জন্য, এনের কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, ধরো এনের কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এল এর ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এনের কোনো একটা ভ্যালুর জন্য এল এর ভ্যালু হবে 0 থেকে কত হচ্ছে n-1 পর্যন্ত। যেমন দেখো তো, ধরো এল এর ভ্যালু যদি আমার 2 হয়, তাহলে এল এর ভ্যালু হবে কত, 0, 1। এল এর ভ্যালু যদি আমার 3 হয়, এন এর ভ্যালু যদি আমার 3 হয়, তাহলে এল এর ভ্যালু আমার কত হবে, 0, 1, কত হচ্ছে 2। একইভাবে এন এর ভ্যালু যদি আমার 4 হয়, তাহলে আমার এল এর ভ্যালু তাহলে কত হবে, 0, 1, 2, 3। একইভাবে দেখো তো, আমার এন এর ভ্যালু যদি আমার 1 হয়, তাহলে এল এর ভ্যালু অনলি কত হবে, 0। আচ্ছা, এবার দেখো তো এগুলোকে আমরা কতগুলো সংখ্যা দ্বারা আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করি, আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ধরো যখন এল এর ভ্যালু যখন 0 হচ্ছে, এটাকে আমরা এস সিম্বল দ্বারা আমরা প্রকাশ করি। একইভাবে এল এর ভ্যালু যখন 1 হচ্ছে, সেটাকে আমরা পি সিম্বল দ্বারা প্রকাশ করি। এল এর ভ্যালু 2 যখন হচ্ছে, সেটাকে আমরা ডি। একইভাবে এল এর ভ্যালু 3 যখন হচ্ছে, সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি। আর এল এর ভ্যালু যখন 4 হচ্ছে, সেটাকে আমরা জি এই সিম্বল দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, তাহলে এবারে দেখো তো, প্রথম যে কক্ষ কে সেল, ফর কে সেলের ক্ষেত্রে দেখো তো, ফর কে সেল এন এর ভ্যালু কত হচ্ছে আমরা জানি 1। তাহলে এর ক্ষেত্রে তাহলে কতগুলো উপকক্ষ থাকবে, তাহলে l=only for 0, তাহলে একটা মাত্র উপকক্ষ রয়েছে। তাহলে কটা উপকক্ষ রয়েছে, একটা। তাহলে দেখো তো এল সেলের ক্ষেত্রে দেখো তো কটা উপকক্ষ থাকবে, এল সেলের ক্ষেত্রে এন এর ভ্যালু আমরা কত জানি, 2। তাহলে এর ভ্যালু কতগুলো হচ্ছে, দেখো তো এল এর ভ্যালু হবে 0 and 1। তাহলে কতগুলো উপকক্ষ রয়েছে, তাহলে 0 রয়েছে আর 1 রয়েছে। আচ্ছা, এখানে আমি বলে নিই, তাহলে এন এর ভ্যালু কত হচ্ছে 1 আর এল এর ভ্যালু কত হচ্ছে 0। তাহলে এইটাকে আমরা তাহলে কীভাবে প্রকাশ করব, 1s। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, দেখো তো 1s আকারে লিখবো। আচ্ছা, এল সেলের ক্ষেত্রে আমরা দেখো তো এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু কত আসছে 0, 1। তাহলে এর ক্ষেত্রে তাহলে কতগুলো উপকক্ষ আসছে, 2, 0 for s, তাহলে 2s আর কত হবে, এটা 2p। তাহলে 2s হচ্ছে আর কত আসছে, দেখো তো 2p। তাহলে এম সেলের ক্ষেত্রে দেখো তো, ফর এম সেল n= কত আসছে, দেখো তো 3। তাহলে এল এর ভ্যালু তাহলে কত হবে, 0, 1, 2। তাহলে এখানে তাহলে আমার কী কী আসবে, দেখো তো 0 ফর কত আসবে, s। তাহলে 3s, 3p অ্যান্ড কত আসছে, 3d। তাহলে 3টে উপকক্ষ বা 3টে সাবসেল রয়েছে। তাহলে নাম্বার অফ সাবসেল কতগুলো, 3টে। এখানে নাম্বার অফ সাবসেল কতগুলো হচ্ছে, 2টো। এখানে নাম্বার অফ সাবসেল কতগুলো হচ্ছে, 1টা। আচ্ছা, এবারে দেখো আমি যখন এন সেলের ক্ষেত্রে দেখো তো, এন সেলের ক্ষেত্রে দেখো তো এন এর ভ্যালু আমার কত আসে, 4। তাহলে এল এর ভ্যালু কী আসবে, তাহলে এখানে এল এর ভ্যালু আসবে 0, 1, 2,
3, তাহলে এর তাহলে সাবসেলগুলো তাহলে কী কী হচ্ছে দেখো তো 4s 4p 4d অ্যান্ড 4f। তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ সাবসেল কতগুলো হচ্ছে, নাম্বার অফ সাবসেল মানে উপকক্ষ, নাম্বার অফ সাবসেল কতগুলো হচ্ছে দেখো তো, সাবসেল হচ্ছে 4টে। তাহলে এর মধ্যে আবার কটা উপকক্ষ থাকছে, 4টে উপকক্ষ থাকছে, বুঝতে পেরেছো আশা করি। দেখো তাহলে এন সেলের ক্ষেত্রে তাহলে কটা উপকক্ষ, 4s 4p 4d 4f, তাহলে 4টে উপকক্ষ রয়েছে। আচ্ছা এবারে দেখো তোমরা যেটা পড়েছিলে যখন n = 3 থেকে, ধরো বোর্ড তথ্যে তোমরা যেটা পড়েছিলে দেখো তো n = 3 থেকে যখন n = 2, এই যে ট্রানজিশন যখন হচ্ছে ইলেকট্রনটা যখন n = 3 থেকে n = 2 এ আসছে, আমরা শুধুমাত্র দেখো তো একটা রেখা বর্ণালী পেয়েছি। এটা দেখো তো বামা সিরিজের অন্তর্ভুক্ত, এটাকে আমরা এইচ আলফা লাইন বলছি, এটাকে আমরা এইচ আলফা লাইন, তাহলে একটা মাত্র রেখা বর্ণালী পাচ্ছি। কিন্তু দেখো তো এক্ষেত্রে আমরা কতগুলো রেখা বর্ণালী পাবো, ধরো এক্ষেত্রে n = 3 তে যদি আমার আসে, তাহলে n = 3 তে যখন আসছে, আচ্ছা এবারে দেখো n = 3 আমার কটা উপকক্ষ রয়েছে, 3টে উপকক্ষ রয়েছে, 1 2 3টে। আর এর ক্ষেত্রে আমার কটা রয়েছে দেখো তো, 2টো উপকক্ষ। তাহলে n = 2, তাহলে n = 3 হলে আমার কটা উপকক্ষ রয়েছে, l = 0 2, l = 1 আর l = কত হচ্ছে 0, l = একইভাবে 1 আর l = কত হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে আমরা তাহলে কতগুলো পাবো, তাহলে নাম্বারস অফ দেখো তো ট্রানজিশন আমি আরও বেশি পেলাম। তাহলে দেখো তো এখানে আমার একটা লাইনের জায়গায় আমি এখানে কতগুলো লাইন পাচ্ছি, আমরা 6টা আমরা রেখা বর্ণালী পাচ্ছি। তাহলে দেখো তো আমরা বলতে পারি তাহলে এখানে তাহলে সূক্ষ্ম বিভাজন তাহলে সোমারফিল্ড ব্যাখ্যা করতে পেরেছে, কিন্তু না পারেনি। কিন্তু পরবর্তীকালে দেখো তো, কিন্তু দেখো এখানে দেখা যাচ্ছে এই যে উপকক্ষগুলির শক্তি স্তর প্রায় সমান, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি দেখা গেছে এই এনার্জিগুলো প্রায় সেম। তো সোমারফিল্ড পরে আবার কি বললেন, যে তিনি তার সেকেন্ড মডিফিকেশানে বললেন যে ইলেকট্রনগুলো দেখো তো ইলেকট্রনগুলো কী হচ্ছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম এটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। আচ্ছা এখন দেখো তো উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কখনো দূরবর্তী হচ্ছে আর কখনো হচ্ছে কি হচ্ছে, কাছে হচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো ধরো কখনো কাছে আসছে আর কখনো দূরে আসছে। যখন দেখো তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে যখন দূরে যাচ্ছে তাহলে তার কী হচ্ছে, গতিবেগ কমে যাচ্ছে, আবার যখন কাছে আসছে তার দেখো তো গতিবেগ বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে গতিবেগের হ্রাস বৃদ্ধি হচ্ছে। আর আমরা জানি দেখো তো আইনস্টাইন কি বলেছিলেন, আর আমরা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র থেকে জানি আলোর গতিবেগের কাছাকাছি ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিবেগের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ভরেরও হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে দেখো তো এর যখন গতিবেগ বা গতিশক্তির হ্রাস বৃদ্ধি ঘটছে, তাহলে এর কী হচ্ছে, এর ভরবেগ বা ভরেরও কী হচ্ছে, হ্রাস বৃদ্ধি হচ্ছে। তাহলে এর ভরবেগের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হচ্ছে দেখো তো, এর মেজর অ্যাক্সিসটা তার স্থান পরিবর্তন করছে। দেখো তো এর মেজর অ্যাক্সিসটা কী হচ্ছে, তার স্থান পরিবর্তন করছে। ফলে এই উপবৃত্তাকার কক্ষপথগুলো তার যে আগেকার যে কক্ষপথ ছিল সেই কক্ষপথ থেকে সরে যাচ্ছে। আমি এটাকে এখানে দেখাচ্ছি, ধরো এই নিউক্লিয়াস, ধরো প্রথমে এই উপবৃত্তটা এইরকম, ধরো এই একটা পদে ছিল। তাহলে এই যে গতির জন্য মেজর অ্যাক্সিস পরিবর্তন করার জন্য এইটা বারবার কি হচ্ছে, এটা এই বরাবর দেখো তো এইটা কক্ষপথের পরিবর্তন হচ্ছে। তো কক্ষপথটা তাহলে কী হচ্ছে, আস্তে আস্তে কক্ষপথের স্মরণ ঘটছে। এইটাকে আমরা বলি অপসরণ বলছি, বা এইটাকে বলা হয় কি প্রিসিশনাল মোশন। এটাকে আমরা বলছি কি প্রিসিশনাল মোশন বলছি আমরা, এটাকে আমরা কি বলছি, প্রিসিশনাল মোশন, বা আমরা এটাকে আমরা অপসরণ বলি। তাহলে এই দেখো তো এই উপবৃত্তাকার কক্ষপথটা কী হচ্ছে, আস্তে আস্তে সরে যাচ্ছে। তাহলে এই যে সরে যাওয়ার ফলে কী হচ্ছে, উপকক্ষপথগুলোর শক্তির সামান্য তারতম্য ঘটছে। তাহলে সামান্য তারতম্যের জন্যই কী হচ্ছে, এই সামান্য পার্থক্যের জন্যই আমার ফাইন স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। তাহলে একটা লাইন, তাহলে আমি যেটা তোমার দেখিয়েছিলাম n = 3 থেকে n = 2 যে আসছে, তাহলে এই একটা লাইনের জায়গায় দেখো তো আমরা এখানে 6টা যেটা তোমাদের লাইন দেখিয়েছিলাম, তাহলে 6টা আমরা ট্রানজিশন বা 6টা রেখা বর্ণালী আমরা পাচ্ছিলাম। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এই যে আমার শক্তির সামান্য পার্থক্য, যেই পার্থক্যর জন্যই আমার কী হচ্ছে, এই ফাইন স্ট্রাকচারটা গঠিত হয়েছে। তাহলে এবারে দেখো তো আমি তাহলে তোমাদের যে গৌণ কোয়ান্টাম সংখ্যা বোঝালাম যে এল, তাহলে এল দ্বারা কী নির্দেশ করছে, এল দ্বারা নির্দেশ করছে যে এই উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি কেমন হবে। বুঝতে পারলে কি, তাহলে এল নির্দেশ করছে উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি। আচ্ছা এরপরে আসছি দেখো তো তোমাদের মুখ্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এটাকে আমরা বলি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা বলছি কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার।
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা এবারে দেখো তো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আচ্ছা এখন দেখো এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাগুলো কি। আচ্ছা আমি তোমাদের আগের পড়ালাম, দেখো তো তোমরা গৌণ কোয়ান্টাম সংখ্যায় পড়েছিলে, উপবৃত্তাকার কক্ষপথ ধারণাটা পেলে এবং এই উপবৃত্তাকার কক্ষপথের ধারণাটা পেলে। আচ্ছা এবারে দেখো তো এই উপবৃত্তাকার কক্ষপথগুলো এই ত্রিমাত্রিক স্থলে কিভাবে বিন্যস্ত রয়েছে। তাহলে দেখো তো এই উপবৃত্তাকার কক্ষপথগুলি ত্রিমাত্রিক স্থলে কিভাবে বিন্যস্ত রয়েছে এবং সেইটার জানার জন্য আমরা তৃতীয় আরেকটা কোয়ান্টাম সংখ্যা আমরা জানি, সেটা হচ্ছে এম। তাহলে একটা তৃতীয় কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করা হয়, সেটাকে আমরা কি বলছি দেখো তো এম। আচ্ছা এবারে দেখো তো এই যে উপবৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে এটা আমরা জানি কি ত্রিমাত্রিক অঞ্চলে তাহলে বিভিন্নভাবে বিন্যস্ত রয়েছে, তাহলে বিন্যস্ত রয়েছে এবং দেখো তো এখানে ইলেকট্রনগুলো রয়েছে এটা একটা চার্জযুক্ত কণা। তাহলে এই চার্জযুক্ত কণা যখন এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, আমরা জানি চার্জযুক্ত কণা তার চারপাশেও কী করছে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। তাহলে চারপাশে কী হচ্ছে দেখো তো আর একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। তাহলে এই চুম্বক ক্ষেত্রের জন্য এই যে বিভিন্ন তলে যে উপবৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে তাদের মধ্যে আরেকটা ইন্টারাকশান হচ্ছে। তাহলে আরও একটা ইন্টারাকশান হওয়ার ফলে তাহলে আমরা জেনেছিলাম যে ওই যে ফাইন স্ট্রাকচারগুলো দেখেছিলাম, ওই যে ফাইন স্ট্রাকচারগুলো আরও কতগুলো সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। এটাকে আমরা কী বলছি, অতি সূক্ষ্ম বিভাজন বলছি আমরা। এটাকে কী বলছি দেখো তো, অতি সূক্ষ্ম বিভাজন। আমরা দেখো তো গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা যে ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যা দিয়েছিলাম, আমরা দেখা যাচ্ছে ওই রেখাগুলোকে যদি আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যদি দেখি, সেগুলো আরও অনেকগুলো লাইনে ভেঙে যায়। সেটাকে আমরা তোমাদের বলেছিলাম কি জিম্যান ইফেক্ট। তাহলে দেখো তো তাহলে চুম্বক ক্ষেত্রের প্রভাবে এটা তাহলে একটা লাইন আরও কতগুলো লাইনে ভেঙে যাচ্ছে, এটাকে আমরা তোমাদের বলেছিলাম কি দেখো তো জিম্যান ইফেক্ট। তাহলে জিম্যান ইফেক্ট কেন হচ্ছে দেখো তো, যখন এই উপবৃত্তাকার কক্ষপথগুলোতে ইলেকট্রন যখন আবর্তন করছে, তাহলে এর একটা নির্দিষ্ট একটা চুম্বক ক্ষেত্র রয়েছে, তাহলে তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করছে এবং এই চুম্বক ক্ষেত্র আর এই বিভিন্ন তলে এই দেখো তো থ্রি ডাইমেনশনাল স্পেসে এই উপবৃত্তাকার কক্ষপথগুলির সঙ্গে আবার এই ইলেকট্রনের যে চুম্বক ক্ষেত্র তার মধ্যে একটা ইন্টারাকশান হচ্ছে। তাহলে এই ইন্টারাকশানের ফলে আমার কি হচ্ছে, এই একটা রেখা বর্ণালী যে আমরা 6টা রেখা বর্ণালী পেয়েছিলাম, এই একটা রেখা বর্ণালী আরও কতগুলো সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। এটাকে আমরা বলছি আল্ট্রা ফাইন স্ট্রাকচার বলছি বা অতি সূক্ষ্ম রেখা বিভাজন বলছি আমরা। বুঝতে পারলে? দেখো তো তাহলে আমরা কি বললাম, তাহলে কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে তাহলে কোনো একটা রেখা বর্ণালী আরও অনেকগুলো রেখা বর্ণালীতে ভেঙে যাচ্ছে। দেখো তো যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম n=3 থেকে ধরো n=3 আমরা 3টে উপকক্ষ দেখিয়ে দিয়েছিলাম দেখো তো। আর n=2 যখন আসছে, যখন এই ট্রানজিশনটা হচ্ছে, আমরা এখানে 6টা আমরা তোমাদের ট্রানজিশন দেখিয়েছিলাম। দেখো তো কটা 6টা ট্রানজিশন দেখিয়েছিলাম। তাহলে এই যে একটা সিঙ্গেল লাইন, তাহলে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে কী হচ্ছে, আরও এই এতগুলো লাইনে ভেঙে যাচ্ছে। এইটাকে আমরা বলছি কি অতি সূক্ষ্ম বিভাজন। এটাকে আমরা কি বলছি দেখো তো, অতি সূক্ষ্ম বিভাজন বা অতি সূক্ষ্ম বিভাজন বা আল্ট্রা ফাইন স্ট্রাকচার আমরা বলে থাকি। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এই একটা লাইন আরও এতগুলো লাইনে আমার ভেঙে যাচ্ছে। তাহলে এবারে বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারলে তাহলে একটা লাইন দেখো তাহলে অনেকগুলো লাইনে ভেঙে যাচ্ছে। আচ্ছা এবারে দেখো তাহলে এমটা তাহলে কি নির্দেশ করছে, তাহলে এমটা নির্দেশ করছে কি এই ত্রিমাত্রিক অঞ্চলে এই উপবৃত্তাকার কক্ষপথগুলি কীভাবে বিন্যস্ত রয়েছে। তাহলে সেই নির্দেশক কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি বলছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা এম দ্বারা প্রকাশ করছি। আচ্ছা এবার দেখো তো কক্ষক কাকে বলে, কক্ষক। আচ্ছা আসলে কিন্তু এই এমটা কিন্তু নির্দেশ করছে কাকে, অরবাইটাল বা কক্ষককে নির্দেশ করছে, বা এটা আমরা কাকে নির্দেশ করছে, অরবাইটাল, বা এটাকে আমরা কি বলছি, কক্ষক বলছি। তাহলে এমটা নির্দেশ করছে কক্ষককে নির্দেশ করছে। এখন দেখো তো কক্ষকগুলো কী কী বা অরবাইটাল কি, অরবাইটাল হলো আমার এই উপবৃত্তাকার মানে এর একটা নির্দিষ্ট শক্তি স্তর রয়েছে। তাহলে এই নির্দিষ্ট শক্তি স্তর বিশিষ্ট উপকক্ষগুলি এই ত্রিমাত্রিক অঞ্চলে সামান্য পার্থক্য বিশিষ্ট কতগুলি অঞ্চলে বিভক্ত হয়ে যায়। এই একটা অঞ্চলকেই আমরা কি বলছি, একটা অঞ্চলকে আমরা অরবাইটাল বা কক্ষক বলছি। তাহলে আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি দেখো তো, আমি এখানে তোমাদের লিখছি দেখো, নির্দিষ্ট শক্তির উপকক্ষগুলি ত্রিমাত্রিক অঞ্চলে সামান্য পার্থক্য বিশিষ্ট কতকগুলি
অঞ্চলে বিভক্ত হয়ে যায়, বিভক্ত বা বিন্যস্ত থাকে, বিন্যস্ত থাকে এই এক একটি ত্রিমাত্রিক অঞ্চলকে, এই এক একটি ত্রিমাত্রিক অঞ্চলকে কক্ষক বা অরবিটাল বলে, কক্ষক বলে বা এটাকে আমরা বলি অরবিটাল বলে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই অরবিটালকেই আমরা কী দ্বারা প্রকাশ করছি, দেখো তো এম দ্বারা প্রকাশ করছি। তাহলে বুঝতে পারলে, তাহলে এটা তোমরা খাতায় লিখে নেবে। আচ্ছা, এবারে দেখো তো এবারে এই এল এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, এল এর কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এম এর প্রায় 12+1 সংখ্যক ভ্যালু বর্তমান। তাহলে এখানে কি বললাম দেখো, তাহলে এল এর কোনো একটা এল এর কোনো এক নির্দিষ্ট মানের জন্য, কোনো এক নির্দিষ্ট মানের জন্য, নির্দিষ্ট মানের জন্য এম এর 12+1 সংখ্যক, এত সংখ্যক মান থাকে। তাহলে দেখো, তাহলে এল এর কোনো একটা ভ্যালুর জন্য তাহলে এম এর মোট সংখ্যা কতগুলো হবে, এম এর মোট সংখ্যা হবে 2l+1। এবং দেখো তো এল এর কোনো একটা ভ্যালুর জন্য এম এর ভ্যালুগুলো হবে -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এল এর কোনো একটা ভ্যালু এর মানটা হবে -l, তাহলে এম এর মান কী হবে, -l থেকে শুরু করে 0 হয়ে, 0 কিন্তু ইনক্লুডেড, 0 হয়ে কত হবে +l পর্যন্ত হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এল এর ভ্যালু যদি 2 হয়, দেখো তো এল এর ভ্যালু যদি আমার 2 হয়, তাহলে এল এর ভ্যালু 2 হলে তাহলে এম এর ভ্যালু কতগুলো তাহলে ভ্যালু থাকবে, দেখো তো -2 থেকে +2 পর্যন্ত। তাহলে -2, -1, 0, +1 আর কি হবে দেখো তো +2। তাহলে এল এর তাহলে কতগুলো দেখো তো, তাহলে -2, -1, 0, +1, +2। আচ্ছা, এখন দেখো তো আমি এম এর কিছু ভ্যালু মাইনাস পাচ্ছি আর কিছু ভ্যালু দেখো তো প্লাস পাচ্ছি, এটা কেন? আচ্ছা, আমি এটা তোমাদের দেখাই। ধরো আমি এখানে 0, এটা +1, এটা হচ্ছে আমার +2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে আমার -2। আচ্ছা, এখন দেখো তো যেই এম এর যে ভ্যালুগুলো চুম্বক ক্ষেত্রের দিকে, যেগুলো দেখো তো আমি কি বলছি, চুম্বক ক্ষেত্রের দিকে বিন্যস্ত থাকে, যে উপকক্ষ মানে ত্রিমাত্রিক অঞ্চলে যে উপকক্ষগুলো চুম্বক ক্ষেত্রের দিকে বিন্যস্ত আছে সেগুলোকে আমরা প্লাস দ্বারা প্রকাশ করছি, আর যেগুলো দেখো তো চুম্বক ক্ষেত্রের বিপরীতে বিন্যস্ত রয়েছে সেগুলোকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করি। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, তাহলে ত্রিমাত্রিক অঞ্চলে যে উপকক্ষগুলি চুম্বক ক্ষেত্রের দিকে বিন্যস্ত থাকবে, মানে যেদিকে, ধরো এইদিকে আমি চুম্বক ক্ষেত্র লিখছি, তাহলে এই যে চুম্বক ক্ষেত্র আমি যেদিকে অ্যাপ্লাই করেছি, এই যে চুম্বক ক্ষেত্রের দিকে যেগুলো রয়েছে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে যেগুলো থাকবে সেগুলোকে আমরা প্লাস ভ্যালু দ্বারা, আর যেগুলো চুম্বক ক্ষেত্রের বিপরীতে বিন্যস্ত থাকবে সেগুলোকে আমরা মাইনাস ভ্যালু দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এখানে দেখো তো আমি তাহলে কী তাহলে এখানে একটা মানে উপকক্ষের মধ্যে কতগুলো অরবিটাল রয়েছে বা কতগুলো কক্ষক রয়েছে সেটা আমরা জানতে পারলাম। যেমন দেখো তো, তাহলে এল ইকুয়াল টু যদি আমার 1 হয়, তাহলে এল ইকুয়াল টু 1 হলে তাহলে এর কতগুলো কক্ষক থাকবে বা অরবিটাল থাকবে, দেখো তো এল ইকুয়াল টু 1 হলে আমার এম এর একটাই কত ভ্যালু হবে। আচ্ছা, আমি প্রথমে এম এর ভ্যালু হবে -1, 0, +1। তাহলে আমার কতগুলো তাহলে অরবিটাল রয়েছে, 3টে অরবিটাল রয়েছে। তাহলে বুঝতে পারলে এল এর ভ্যালু যখন আমার 2 হবে তখন আমার তাহলে কতগুলো অরবিটাল, কত 3টে অরবিটাল। তাহলে এল এর ভ্যালু 2 হলে তাহলে এম এর তাহলে ভ্যালু কত হবে, -2 থেকে -1, 0, +1, +2। তাহলে -2 থেকে +2 পর্যন্ত। একইভাবে দেখো তো এল এর ভ্যালু যখন 0 হবে তখন এম এর ভ্যালুও কত হবে, এম এর ভ্যালু 0 হবে। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালুও কত হবে, 0। তাহলে এবারে দেখো তো এল এর ভ্যালু যখন 1 হচ্ছে তাহলে এম এর কতগুলি ভ্যালু থাকবে, এখানে কিন্তু এম এর ভ্যালু আলাদা আর কতগুলি ভ্যালু। তাহলে এল এর ভ্যালু 1 যদি হয় তাহলে এম এর ভ্যালুগুলো হবে এগুলো, তাহলে কিন্তু কতগুলো এম এর ভ্যালু থাকবে সেটাকে আমরা বার করব। তাহলে কতগুলি ভ্যালু থাকবে, তাহলে সেটাকে আমরা বার করব 12+1 সংখ্যক। তাহলে কতগুলি নাম্বারস অফ মানে হচ্ছে আমার কতগুলো ভ্যালু, তাহলে কতগুলো ভ্যালু থাকবে সেটাকে আমরা 12+1 সংখ্যক দ্বারা বার করবো। দেখো তো আমি এল এর মানে যদি 1 বসাই তাহলে 2 × 1 + 1, তাহলে দেখো তো কতগুলো হচ্ছে 2 + 1, তাহলে 3টে ভ্যালু থাকবে। দেখো তো এল এর মান 1 হলে তাহলে এল এর কতগুলো ভ্যালু থাকছে, 3টে ভ্যালু থাকছে। একইভাবে এল এর ভ্যালু 2 হলে আমরা যদি এখানে বসাই 12+1 যদি আমরা বসাই 2 × 2 + 1, তাহলে 5টা ভ্যালু থাকছে। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এল এর ভ্যালু যদি 2 আসে তাহলে আমি এম এর তাহলে কতগুলো ভ্যালু পাচ্ছি, 5টা। তাহলে আমরা তাহলে এখানে বুঝতে পারলাম, দেখো তো তাহলে আমি একটা তাহলে
একটা উপকক্ষের আন্ডারে কতগুলো করে অরবিটাল বা অরবিট কক্ষক রয়েছে সেটা আমি জানতে পারলাম তোমাদের এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আচ্ছা, এরপরে আসি দেখো তো তোমাদের শেষ যে কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বা এটাকে আমরা লিখি স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা, স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এবারে দেখো তো তাহলে তোমরা যে ফাইন স্ট্রাকচার দেখিয়েছিলে, দেখো তো আমরা পেয়েছিলাম কি একটা লাইন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আরও কতগুলো লাইনে ভেঙে যাচ্ছে। আবার পরবর্তীকালে দেখা গেছে কি আরও আমরা যদি আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো বর্ণালিবীক্ষণ যন্ত্র ব্যবহার করি, এই একটা অতি ফাইন স্ট্রাকচার যেগুলো আমরা আলট্রা ফাইন স্ট্রাকচার যেগুলোকে বলছি, এগুলো আবার আরও কতগুলো মানে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। মানে বুঝতে পারলে কি, তাহলে এগুলো আরও অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। তাহলে এই যে সূক্ষ্ম রেখাটা কেন ভাঙছে, এই জন্য তাহলে আরেকটা দেখো তো কোয়ান্টাম সংখ্যা এসছে, সেটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। বিজ্ঞানী উলেনবেক আর গৌডস্মিথ, বিজ্ঞানী উলেনবেক এবং গৌডস্মিথ আচ্ছা, এখন দেখো তো এই এনারা দুজন তারা বলেন কি ইলেকট্রন তার একটা স্পিনিং মোশন রয়েছে। যেমন ধরো আমাদের পৃথিবী সূর্যের চারপাশে যখন আবর্তন করছে, একটা আবর্তন গতি রয়েছে এবং তার নিজ অক্ষে চারিদিকে একটা কী রয়েছে, স্পিনিং মোশন রয়েছে বা ঘূর্ণন গতি রয়েছে। একইভাবে ইলেকট্রনও কিন্তু নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং এই ইলেকট্রনের ঘূর্ণনটা কী হয়, দুই প্রকার হয়। একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘূর্ণন, এটা হচ্ছে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে একটা ক্লকওয়াইজ স্পিন, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন। এটাকে আমরা কি বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো তো তাহলে ইলেকট্রন তাহলে এই দুই প্রকার ঘূর্ণন গতি রয়েছে, স্পিন মোশন রয়েছে, একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুই প্রকার তাহলে স্পিন মোশন রয়েছে। এবার এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে কী দ্বারা প্রকাশ করছি দেখো তো, এস, এবং এর একটা ম্যাগনিটিউড রয়েছে, ভ্যালু রয়েছে। এসটাকে আমরা +12 এবং +12 দ্বারা এবং কি আরেকটা হচ্ছে -12, এই দুটো চিহ্ন দ্বারা আমরা ভ্যালু দ্বারা প্রকাশ করি। তাহলে +12 হচ্ছে ক্লকওয়াইজের দিকে, ক্লকওয়াইজ বরাবর, আর -12 হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এই যে স্পিন মোশনের জন্য তাহলে বুঝতে পারলাম কি, তাহলে আরেকটা ওই যে সূক্ষ্ম ফাইন স্ট্রাকচার, তাহলে আরও কতগুলো এইভাবে সূক্ষ্ম রেখায় ভেঙে যাচ্ছে। তাহলে বুঝতে পারলে কি, তাহলে এই স্পিন কোয়ান্টাম দ্বারা এই যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যাচ্ছে কি ইলেকট্রনের ঘূর্ণন গতিটা কোন দিকে, তাহলে আমরা সেটা জানতে পারলাম। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে আমি দেখো তো তাহলে এই যে চারটে কোয়ান্টাম সংখ্যা, তাহলে এন, এল, এম, এস, তাহলে এই চারটে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা তাহলে ইলেকট্রনের তাহলে আমি কি সঠিক অবস্থা নির্ণয় করতে পারছি। আচ্ছা, এবারে দেখো তোমাদের প্রথমে একটা কথা বলা হয়নি, ইলেকট্রন যখন কোনো একটা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে, যেটা আমি দেখো তো তোমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যায় পড়িয়েছিলাম। তাহলে গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটা পড়িয়েছিলাম, ধরো ইলেকট্রন যখন কোনো একটা উপবৃত্তাকার কক্ষপথে যখন আবর্তন করছে, তাহলে এই উপবৃত্তাকার কক্ষপথে আবর্তনকালীন তাহলে এর একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তাহলে আমি যদি এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি এল ধরি, তাহলে এটা কীভাবে বার করবো দেখো তো, এল = √L × L+1 এত h/2 এইটা কিন্তু তোমার মনে রাখবে, এখান থেকে অনেক কোশ্চেন দেয়। ধরো আমার এখানে ধরো তোমার 3p অরবিটাল বলে দিয়েছে। ধরো এই 3p অরবিটালের ক্ষেত্রে বলে দিয়েছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করো। ধরো এই 3p অরবিটালের ক্ষেত্রে তোমাকে বলে দিয়েছে এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করো, নির্ণয় করো। সেটা আমরা কীভাবে করব দেখো তো। তাহলে এই 3p অরবিটালের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে কীভাবে নির্ণয় করবে দেখো তো। p অরবিটালের ক্ষেত্রে দেখো তো, তাহলে p এর ক্ষেত্রে তোমরা এল এর মান কত পড়েছিল দেখো তো, 1। তাহলে p অরবিটালের ক্ষেত্রে দেখো তো এল এর মান কত ছিল, তাহলে 1। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে l = √1 × 1+1 × h/2π। তাহলে এটা আমার তাহলে কত আসবে, √2 × h/2π। তাহলে বুঝতে পারলে। তাহলে একইভাবে যদি তোমার 3p অরবিটালের জায়গায় যদি 3d অরবিটাল বা 4p অরবিটাল, 4d অরবিটাল, তাহলে যে কোনো অরবিটালের ক্ষেত্রেই তোমরা দেখো তো তাহলে এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে বুঝতে পারলে। আচ্ছা, এছাড়াও দেখো, আচ্ছা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দেখো তো, আমরা তোমাদের 4 নম্বর যে কোয়ান্টাম সংখ্যা যেটা পড়িয়েছি 4 নম্বর, তাহলে এই যে ইলেকট্রন আবার নিজ অক্ষের চারিদিকে একটা মোশন রয়েছে, এটাকে আমরা কি বলছি, স্পিন মোশন আমরা বলছি। এটাকে আমরা কি বলছি, স্পিন মোশন।
তাহলে এই যে স্পিন মোশন, যখন তাহলে ইলেকট্রন তার নিজ অক্ষকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে, তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তাহলে সেই ওইটাকে আমি যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস ইকুয়াল টু কত হবে, √(s + 1 × h/, কত হবে 2 পাই। তাহলে দেখো তো স্পিন, তাহলে এইটা আমরা তাহলে কী বলছি, স্পিন মোমেন্টাম, এটাকে আমরা কী বলছি, স্পিন মোমেন্টাম। তাহলে ইলেকট্রনগুলো তার নিজ অক্ষের চারদিকে যখন ঘুরছে, তার একটা দেখো তো মোমেন্টাম ভরবেগ আসছে, সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি, s + 1 × h/2 পাই, যেখানে এই যে স্মল এস যেটা হচ্ছে, স্মল এসটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার নির্দেশ করছে। এটা হচ্ছে আমার স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। আর এখানে এই বড় হাতের এসটা কি, এটা হচ্ছে স্পিন মোমেন্টাম। তাহলে এখানে দেখো তো এই যে স্পিনের, তাহলে স্পিন মোশনের জন্য তার যে ভরবেগ যেটা আসছে, সেইটাকে আমরা তাহলে কী বলছি, এটা ঘূর্ণন কৌণিক ভরবেগ। বুঝতে পারলে কি, তাহলে এটাকে আমরা কী বলছি, ঘূর্ণন কৌণিক ভরবেগ। তার ঘূর্ণন গতির জন্য যে কৌণিক ভরবেগ আসছে সেটা, তাহলে √(s + 1 × h/2 পাই। তাহলে এসটাকে আমরা, এই যে স্মল এসটাকে আমরা কী বলছি, স্পিন কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এবারে দেখো তো তাহলে এই যে চারটি যে তোমাদের যে কোয়ান্টাম সংখ্যা আজকে যে পড়ালাম, দেখো তো n, l, m, s, তাহলে n মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l, m আর হচ্ছে s, এই চারটি কোয়ান্টাম সংখ্যা দ্বারা তাহলে কী কী জানতে পারছি। দেখো তো n দ্বারা জানতে পারছি যে ইলেকট্রনটা যে কক্ষপথে রয়েছে, যে কক্ষপথে ঘুরছে বা আবর্তন করছে, তার সাইজ বা তার আকার সম্বন্ধে জানতে পারছি। বা l দ্বারা জানতে পারছি যে সে যেখানে রয়েছে তার আকৃতিটা কেমন হবে, তার আকৃতিটা কেমন হবে। দেখো তো আমরা l = যখন 0 হয় বলে দিয়েছিলাম, তাহলে এটা হচ্ছে s, l = যখন 1 হয় তাহলে হচ্ছে p। তাহলে তাহলে l এর ভ্যালু দ্বারা আমরা উপবৃত্তের ওই যে উপবৃত্তাকার কক্ষপথগুলোর আমরা আকৃতি নির্ণয় করতে পারি। তাহলে s, p, d, f, তাহলে এর আকৃতিগুলো কেমন হবে। দেখো তো s হলে সেটা আমরা গোলাকার, p হলে সেটা আমার ডাম্বেলাকার, বা এগুলো আমরা এইগুলো নিয়ে তোমাদের পরে একটা ভিডিও আলোচনা করব। আশা করি সেখান থেকে এগুলো ভালো করেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এরপর দেখো তো m দ্বারা জানতে পারছি কি, এই যে 3 ডাইমেনশনাল স্পেসে এই যে আকৃতিগুলো বা এই উপবৃত্তাকার কক্ষপথগুলি কীভাবে বিন্যস্ত রয়েছে, বা আমরা জানতে পারছি অরবাইটাল সম্বন্ধে। আসলে ইলেকট্রনটা কিন্তু কোথায় রয়েছে, এই অরবাইটালের মধ্যে থাকছে। তাহলে বুঝতে পারলে কি, তাহলে ইলেকট্রনটা কোথায় আছে, অরবাইটালের মধ্যে রয়েছে। তাহলে আমরা জানতে পারছি তার 3 ডাইমেনশনাল স্পেসের বিন্যাসটা কেমন জানতে পারছি। আর এস দ্বারা জানতে পারছি ইলেকট্রনের ঘূর্ণনটা কোন দিকে, তাহলে তার স্পিন মোশনটা জানতে পারছি। ধরে নাও তোমরা একটা স্কুল, তাহলে স্কুলের মধ্যে ধরো তো কোনো একটা স্টুডেন্ট কোথায় আছে, ধরো আমি বলছি যে ধরো সে ক্লাস 10-এর অমুক সেকশানে আছে, ধরো ক্লাস 10-এর এ সেকশান, এবং তাহলে তার কতগুলো শ্রেণী রয়েছে। ধরো ক্লাস 10, ধরো এটা হচ্ছে আমার n, তাহলে ক্লাস 10 দ্বারা আমরা ধরো এটা আমরা বুঝতে পারছি সে কোন ক্লাসে পড়ছে, ধরো তার কতগুলো শ্রেণী আছে, সেটা আমি তাহলে কী দ্বারা জানতে পারছি, দেখো তো কতগুলো সেকশান, তাহলে l দ্বারা জানতে পারছি। তাহলে m দ্বারা জানতে পারছি সে কোন রুমে রয়েছে, আর এটা m দ্বারা জানতে পারছি সে কোন বেঞ্চে রয়েছে, মানে দেখো তো এক একটা বেঞ্চে কতজন করে বসবে বা ইত্যাদি থাকে। তাহলে m দ্বারা জানতে পারছি সে কোন বেঞ্চে রয়েছে, আর s দ্বারা তার সঠিক অবস্থানটা আমরা জানতে পারলাম। তাহলে ইলেকট্রনের অবস্থান জানার জন্য আমার তাহলে কী হচ্ছে, এই 4টে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে তোমরা এগুলো বুঝতে পেরেছো। তাহলে দেখো তো আমরা তাহলে n, l, m, s, তাহলে চারটি কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানতে পারছি, তার সাইজটা জানতে পারছি, তার শেপ, তার ওরিয়েন্টেশন এবং তার ঘূর্ণনের দিক আমরা জানতে পারছি। আজকের ভিডিও এখানে পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। দেখা হবে পরের ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।